প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল অর্থাৎ বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশের সমাধান নিয়ে আজকের এই আয়োজন। তো কিছু প্রশ্ন ছিল যেখানে বেশ কনফিউশনে তৈরি হয়েছে। আমি চেষ্টা করব সেখানে ব্যাখ্যা করার। আর আজকে ৬টা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। ঢাকা, কুমিল্লা, যশোর, দিনাজপুর, বরিশাল এবং চিটাগাং। তো আশা করি তোমাদের কনফিউশন দূর হবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের কয়টা কারেক্ট হয়েছে। তো ঢাকা বোর্ড দিয়ে শুরু করছি। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? অবশ্যই যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে ইসরাফিলের সিংহার এবং নটরাজের অর্থাৎ 1 ও 3। নৃশংসতার কিন্তু কোনো সম্পর্ক নেই। এখন যৌবনজার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখানে আসলে কোনটা প্রকাশ পেয়েছে বলতো? ত্যাগের মহিমা নাকি আত্মপ্রত্যয়? আসলে ২ টাই ঠিক। তবে আমার ধারণা ত্যাগের মহিমা এটাই হবে। কারণ মিছিলে যাবার প্রসঙ্গ এ কারণেই এই কবিতায় বলা হয়েছে যে তার কোনো পিছুটান নেই। যে কারণে সে আত্মত্যাগ করতে পারে। যুদ্ধে যাবার ক্ষেত্রে তার কোনো সমস্যা হয় না। কাজেই ত্যাগের মহিমাটাই সঠিক অ্যান্সার হয়। কোন চরণে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে? অবশ্যই যে এ বয়স জানে রক্তদানের পুণ্য। আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে কি হবে? সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মের বিরোধ মিটে যাবে, ধর্মের সত্য উন্মোচিত হবে। ৩ টাই কিন্তু হবে। এইটা আছে হচ্ছে এই যে আমার পথ প্রবন্ধের যে পাঠ পরিচিতি সেখানে আছে যে এইখানে মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সেতু উন্মোচিত হবে, বিরোধ মিটে যাবে এবং তারপরে সম্ভব হবে ঐক্যবদ্ধ হওয়া। যাই হোক, এর পরের প্রশ্নটা হচ্ছে লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ এবং এরপর একটা উদ্দীপক আছে এবং এখানে আমি কিংবদন্তির কথা বলছি। কোন বিষয়টা নির্দেশ করে? এটা হবে বাঙালির ঐতিহ্য। ৮ নম্বরে আছে শস্য করেছিস চাষ, বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পূর্ণ পংক্তি হচ্ছে তার করতলে পরনিমাটি সৌরভ ছিল। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরা। এখানে নীরব কেন বলতে আসলে উদাসীনতা এটাকেই বোঝানো হয়েছে। মাসিপিসি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল ঐক্য এবং সাহসের দ্বারা। পেশি শক্তি কিন্তু নয়। মূর্ধন্যের প্রখর উক্ত আছে। এরপরে একটা আ উদ্দীপক আছে এবং এরপরে প্রশ্নটা এরকম যে এইখানে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোনটি অনুপস্থিত? অনুপস্থিত হচ্ছে মায়ের গল্প। বাকি ৩ টাই এখানে আছে। উদ্দীপকের মায়ের সুরের গল্পে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে ভাষা আন্দোলন এবং গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ কিন্তু ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় অনুপস্থিত। কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যটি এটা খুবই সহজ। আশা করি সবার হয়েছে ১৯২২। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল বলতে অনন্তকাল স্রোত বোঝানো হয়েছে। শব্দার্থ টিকায় এটা আছে। আখতারুজ্জামান ইলিয়াস তার 'রেইনকোট' গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? এইটা কি হবে বলো তো? নিশ্চয়ই তোমরা সবাই দিয়েছ নুরুল হুদার 'দেশপ্রেম'। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এটা গেরিলা তৎপরতাও হবে। কেন হবে? আমি তোমাদের একটু দেখায়ে দেই যে পাঠ পরিচিতি অংশে আছে দেখো যে মুক্তিযুদ্ধেতে গেরিলা আক্রমণ শুরু হয়েছে তারই একটি ঘটনা এই গল্পের বিষয়। অর্থাৎ প্রধান বিষয়টা হচ্ছে গেরিলা আক্রমণ। কিন্তু আবার শেষে আছে যে সাহস ও দেশপ্রেম, নুরুল হুদার সাহস দেশপ্রেম সেটার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। অর্থাৎ মূল বিষয়টা যদি চিন্তা করেন যিনি প্রশ্ন করেছেন তাহলে হবে গেরিলা তৎপরতা। আবার যদি গুরুত্বের দিক থেকে নুরুল হুদার দেশপ্রেম এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বরং একটু বেশি গুরুত্ব পেয়েছে। তোমাদের কাছে কি মনে হয় বলো তো? আমি নিজেই কিন্তু এই প্রশ্নটা নিয়ে কনফিউজড। তবে আশা করা যায় তোমরা যেটা দিয়েছো নুরুল হুদার দেশপ্রেম এটা কারেক্ট অ্যান্সার বলেই পরিগণিত হবে। মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল এটা হচ্ছে আমির উমরাদের মর্যাদাহানি এবং বাংলার জনসাধারণের উৎপীড়ন 1 এবং 3 এই ২ টা অভিযোগ মিরন উল্লেখ করেছিল। আমি আপনাদেরই সমগোত্রী উমিচাঁদ এই কথাটা বলেছিল কারণ হচ্ছে ইংরেজ এবং উমিচাঁদ সবাই শুধু অর্থ উপার্জন করতে চায়। এই কারণে হচ্ছে এই কথাটা বলা হয়েছে। মাসিপিসি গল্পে রসুই চালা মানে হচ্ছে রান্নার ঘর। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারই মুখখানি। এটা হচ্ছে পরের লাইন। বেজেছে কি আগমনী গান উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? এইখানে আমি দেখলাম যে ২-১ জায়গায় সলিউশন দিয়েছে যে আগ্রহ। কিন্তু এটা আসলে কিন্তু হবে উদাসীনতা। কেন হবে? আমি একটু দেখাই তোমাদের। মূল যে লাইনটা আছে, যে অংশে এই লাইনটা আছে যে তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। কবির কিন্তু মোটেও কোনো আগ্রহ নাই যে বসন্ত এসেছে কি না এসেছে। বরং সে বলতে চেয়েছে যে আগমনী গান তো সে শুনে নাই, কোনো সন্ধান রাখে নাই। সে এতটাই উদাসীন। অর্থাৎ এখানে যে প্রশ্নে আছে উদাসীনতা সেটাই মানে
কবি শুরু থেকে শেষ পর্যন্ত উদাসীনতাই প্রকাশ পেয়েছে। কোনো এটা প্রশ্ন করেছে বরং এইটাই বুঝাইতে যে সে এগুলোর কোনো খোঁজখবর রাখে নাই। সে এতটাই উদাসীন। অর্থাৎ আগ্রহ এটা হবে না। লাল সাল উপন্যাসের রহিমা চরিত্রটি হচ্ছে ধীরস্থির, মমতাময়ী, শান্তশিষ্ট আর ভীতু। এখন ২ নাম্বারটা কিন্তু হবে না। কারণ এখানে একরোখা আছে। সে কর্মপরায়ণা এটা দেখে হয়তোবা তোমরা ভেবেছ যে আ এটাও হবে। কিন্তু একরোখা মানে হচ্ছে জেদি, একগুঁয়ে যেটা কিন্তু রহিমা একেবারেই ছিল না। সিরাজউদ্দৌলা নাটকের ১ম সংলাপ হচ্ছে ক্লেটনের, "আমি যা বলিব তাই হইবে।" অপরিচিত গল্পে এই উক্তিটি হচ্ছে মামার। কৃতবিদ্য শব্দটির অর্থ হচ্ছে বিদ্বান। মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে এইটা আরেকটা প্রশ্ন, যেইখানে তোমরা হয়তোবা অনেকেই দিয়েছ যে কঠিন শাস্তি দিতে। কিন্তু উত্তরটা হবে দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতে। কেন এই উত্তরটা হবে? কারণ বইয়ে যে অংশে এটা আছে সেটা একটু ভালো করে পড়বে যে মজিদ কি বলছে যে, "তোমার জন্য আমার মায়া হয়। তোমাকে কষ্ট দিচ্ছি সে কারণে তার নাকি খুব মায়া হয়। কিন্তু তারপরও সেটা করছে। কেন করছে? কারণ এই যে যতই নাছোড়বান্দা দুষ্ট আত্মা হোক না কেন, বাপ, বাপ করে ছেড়ে পালাবে।" অর্থাৎ সে তাকে শাস্তি দিচ্ছে মূলত এই কারণে যে দুষ্টু আত্মা ভর করেছে বলেই জমিলা এরকম একগুঁয়েমি করছে। কাজেই এই কারণেই হচ্ছে সে তাকে শাস্তি দিতে চায়। এবং এটার কারণ হিসেবেই সে বলে যে, "জিনের আঁচড় হইলে বেত দিয়ে চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়।" কিন্তু সে এগুলো কিছুই করবে না। সে হচ্ছে মাজারের কাছে তাকে বেঁধে রাখবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুষ্টু আত্মার ভরটা ছাড়ানোর জন্যই সে এই মাজারে তাকে বেঁধে রেখেছিল। এরপর আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও এটা রুটিগুলো দেওয়ার জন্য বলে। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? মুক্ত বুদ্ধির বিকাশ। এগুলো মোটামুটি সহজ আছে। আশা করি সবার হবে। ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। ক্ষুদিরামের একটা উদ্ধৃতি আছে ছোট এবং এখানে প্রশ্নটা হচ্ছে আমার পদ প্রশ্ন অনুসারে উদ্দীপকের ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্য পেয়েছে প্রকাশ পেয়েছে? এটা হবে সত্যে বলিয়ান। উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে। অভিশাপ রথের সারথি আমার পথ দেখাবে আমার সত্য, সত্যের দম্ভে ক্ষতির শিকার। তোমাদের কাছে কোনটা মনে হয়? অভিশাপ রথের সারথি এটা কিন্তু আমার কাছে সঠিক মনে হচ্ছে না। কারণ এই অংশটা কাজী নজরুল ইসলাম নিজের জন্য বলেছেন। ক্ষুদিরাম কিন্তু আবার এইরকম যে নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে মানে প্রকাশ পেতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, ক্ষুদিরাম কিন্তু এরকম ছিল না। তার মধ্যে পরের ২ টা ছিল। অর্থাৎ আমার পথ দেখাবে আমার সত্য, এইটা ছিল ক্ষুদিরামের মধ্যে। সত্যের দম্ভে ক্ষতির শিকার। তার সত্যের জন্য তার ভিতরে যে দম্ভটা তৈরি হয়েছে সেই কারণে সে যেকোনো ক্ষতি মেনে নিতে পেরেছে এবং তার জন্য কিন্তু তাকে মারা যেতে হয়েছে। অর্থাৎ ২ এবং ৩ এই অ্যান্সার দুটো হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমার এখানে একটু অস্পষ্ট কারণ আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করেছি। সে কারণে হয়তোবা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। তবে আমি আশা করছি যে সবার কাছে যেহেতু প্রশ্ন আছে কাজেই এইটা কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর দেখি কুমিল্লা বোর্ডে কি প্রশ্ন এসেছে? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সাপুড়ের জীবন গ্রহণ করল কেন? গ্রাম ছাড়া হয় জীবিকা প্রয়োজনে এটা কিন্তু ভুল উত্তর। সঠিক হবে বিলাসীকে ভালোবেসে বিয়ে করার কারণে। কারণটা হচ্ছে আমি তোমাদের একটু এখানে দেখিয়ে দেই। আমাদের মূল বইয়ে বিলাসী গল্পে এখানে আছে যে ন্যাড়া যখন দেখে যে মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়ে গেছে তার ব্যাখ্যাটা সে পরে এভাবে দিয়েছে। যে আমি সৎব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের মেয়ে বিবাহ করে ডোম হইতে দেখিয়েছে। মানে এরপরে সে কয়েকটা উদাহরণ দিয়েছে যার মূল ভাবটা হচ্ছে যারা উচ্চ বংশের ছিল কিন্তু ভালোবেসে বিয়ে করার কারণেই তারা জাত বিসর্জন দিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বিলাসীকে বিয়ে করার কারণে মৃত্যুঞ্জয়কে কিন্তু গ্রাম ছাড়া করেনি সবাই। বিলাসীকে তাড়িয়ে দিয়েছে। মৃত্যুঞ্জয় নিজেই বিলাসীর জন্য গ্রাম থেকে চলে এসেছে। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়। এখানে হচ্ছে 2 এবং 3 অস্তিত্ব রক্ষার প্রয়াস আর আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। কেউ এক চুল নড়লে পাঞ্জাবে এটা মানিক চাঁদের উক্তি। অপিচিয়া গল্পে শম্ভুনাথ বাবুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে 1, 2, 3 ৩ টাই হবে। বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য। আচ্ছা এখানে একটা উদ্দীপক আছে এবং এইখানে অবশ্যই ১৮ বছর বয়স। উদ্দীপকে তোমার পঠিত উক্ত কবিতার যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এটা হবে 2 এবং 3 দুঃসহ দীর্ঘশ্বাস কিন্তু এই উদ্দীপকে নেই। এটা ১৮ বছর বয়সে আছে কিন্তু উদ্দীপকে নেই। সোনাতরী কবিতার অন্তর্লীন হয়ে আছে জীবন দর্শন অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্যের বর্ণনা আছে সেটা আসলে মূলত জীবন দর্শনটা প্রকাশ করার জন্যই ব্যবহার করা হয়েছে। মূল বিষয় কিন্তু আসলে এটাই। কাজী নজরুল ইসলামের ১ম কাব্যগ্রন্থ ও
নিবি না। তাহারই পরে মনি কবিতায় কবি ঋতুরাজকে কিভাবে ব্যথা দিয়েছেন? লাইনটা ছিল এরকম, "উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা।" এই উপেক্ষা হবে। "একখানি ছোট ক্ষেত আমি একেলা।" এখানে আমি শব্দটির প্রতীকী অর্থ। আচ্ছা লক্ষ্য করো এখানে আমি তো বুঝিয়েছে কৃষক, মানে আমি বলা হয়েছে কৃষককে। কিন্তু জানতে চেয়েছে প্রতীকী অর্থ। অর্থটা কিন্তু হবে হচ্ছে কবি। কৃষক তো অর্থ না। কৃষক তো আসলে সে নিজেই কবিতায় উপস্থিত বা আমি যে আছে সেটা হচ্ছে কৃষক নিজেই। কিন্তু অর্থ জানতে চেয়েছে। অর্থাৎ কবি বা সৃষ্টিশীল মানুষকে বুঝাতে এই আমি বা কৃষক এটা ব্যবহার করা হয়েছে। ঈষৎ তন্দ্রার ঘোরে কে শিউরে ওঠে আহ্লাদী। শকুনরা উড়ে এসে পাতাশূন্য শুকনো রাশে। এটা আরেকটা প্রশ্ন যেখানে ভীষণ কনফিউশন তৈরি হয়েছে। অনেকেই দিয়েছে মন্বন্তর। আসলে সঠিক উত্তর হবে অপশক্তি। কারণটা হচ্ছে এই লাইনটা যেখানে আছে, লাইনটা ব্যবহার করা হয়েছে এখানে দেখো শকুনে উড়ে এসেছে পাতাশূন্য শুকনো গাছটা। এটা বলা হয়েছে যে এর আগে যে বর্ণনাটা আছে যে মাসি পিসিকে হুমকি দেওয়া হচ্ছে যে যোগু মামলা করবে আল্লাদিকে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে জেল খাটতে হবে, তাদেরকে ভীষণ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে। তো মাসি পিসি চিন্তা করছে কি হবে এরপরে, আসলেই কি পরিস্থিতি এত খারাপ হবে? কিন্তু তারপরও তো আল্লাদির নিরাপত্তা নিয়ে তাদের চিন্তার কোনো শেষ নেই। তো এই যে সমাজের বিভিন্ন অপশক্তি, তারা মামলা করতে যাচ্ছে, আবার আরেক পক্ষ আছে আল্লাদিকে ভোগ করতে চায়, নিয়ে যেতে চায়। তো এই বিভিন্ন অপশক্তির যে আশঙ্কা, সেইখান থেকেই কিন্তু এই লাইনটা ব্যবহার করা হয়েছে। শকুনরা উড়ে এসে বসেছে পাতাশূন্য শুকনো গাছটায়। শকুন এখানে অপশক্তির প্রতীক। আর মন্বন্তর কেন হবে না? কারণ মন্বন্তর হচ্ছে এই যে মহামারী বা মন্বন্তর, দুর্ভিক্ষ এখানে যে লাইনটা আছে সেটা কিন্তু অতীতের স্মৃতির প্রসঙ্গে আছে। বর্তমানে শকুনের প্রসঙ্গটা এই দুর্ভিক্ষ বা মন্বন্তর এটা হবে না, এটা হবে অপশক্তি। প্রতিটা কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন? অবশ্যই 1 এবং 2 এটাই। নবাগত লোকটির কটুরাগত চোখে আগুন এটা মজিদ। কবির মতে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক রাষ্ট্র। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কমল বন তছনছ হচ্ছে। এটার কারণ হচ্ছে মানবিকতার সুন্দর কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে এই কারণে। মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন ধারণাটি প্রকাশিত? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম অবশ্যই সত্য। বিষয়বস্তু বিবেচনায় উদ্দীপকের সঙ্গে আমার পথ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়? এটা হচ্ছে আমার পথ দেখাবে আমার সত্য। এরপর একটা উদ্দীপক আছে এবং উদ্দীপকটা এরকম যে লাথি মার ভাঙড়ে তারা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলে উপরে। এখানে বিদ্রোহী কবিতার কোন চরণের সাদৃশ্য আছে? সাদৃশ্যটা হবে হচ্ছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এবং উদ্দীপক ও বিদ্রোহী কবিতায় কোন ভাবের প্রকাশ পেয়েছে? এইখানে হয়তো অনেকেই দিয়েছে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ, কিন্তু আসলে এটা হবে রাজশক্তিকে সতর্ক হওয়ার বার্তা। কারণ হচ্ছে কবিতার কথা যদি চিন্তা করো, তোমরা পাঠ পরিচিতি দেখলে বুঝতে পারবে বিদ্রোহী কবিতাটা লেখাই হয়েছে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে। কাজেই তাদেরকে সতর্ক করাটা হচ্ছে কবির একটা উদ্দেশ্য ছিল। আর এইখানে যে উদ্দীপকটা আছে এটাও নজরুলের লেখা একটা কবিতা, লাথিমার ভাঙড়ে তারা। তো এটাও বলা হয়েছে ব্রিটিশরা তাদের শাসনটা যে কুশাসন বানিয়ে রেখেছিলেন সেইটার বিরুদ্ধে কিন্তু এই লাইনগুলো বলা, এবং এটা আসলে তাদেরকে সতর্ক করার কথাই বলা হয়েছে। যেমন ধরো অন্যায় অত্যাচারের কথা যদি বলো, অন্যায় অত্যাচারের প্রসঙ্গ হয়তোবা বিদ্রোহী কবিতায় আছে। এইখানে কিন্তু অন্যায় অত্যাচার বলে কিছু নেই। এখানে দেখো যত সব বন্দিশালায় আছে। বন্দিশালা তার মানে হচ্ছে যারা শাসন করছে, শাসক বা শোষক, তাদের উদ্দেশ্যেই কবির এই কথাগুলো বলা এবং সতর্ক করার উদ্দেশ্যেই বলা। তানি নাকি মরা মানষের জিন্দা করে দেন। এটা হচ্ছে রহিমার একটা উক্তি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা ২১শে কৃষ্ণচূড়া আমাদের চেতনার প্রতীক। এরপরে আছে হচ্ছে একটা উদ্দীপক এবং স্বার্থের কারণে কাইয়ুম সাহেবের জীবনে আচ্ছা এখানে কিন্তু মোহনলাল হবে। মীর মর্দান হবে না। কারণ মীর মর্দান এরকম কিছু বলে নাই। মোহনলাল বরং বলেছিল যে আমার শেষ যুদ্ধ পলাশীতেই, এবং সেটা সে প্রমাণও করেছে। কাজেই এটা অ্যান্সার হবে মোহনলাল। উদ্দীপকে সিরাজুদ্দৌলা নাটকের যে ভাব প্রকাশ পেয়েছে এটা স্বার্থান্ত, ব্যক্তিজীবনের বিপর্যয়, বিশ্বস্ততা ৩ টাই হবে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলি কারণ হচ্ছে উপলব্ধি করি না আমরা। এটাই লেখক বলেছেন। মাতৃস্নেহের তুলনা নেই কিন্তু অনেক সময় অতিরিক্ত মঙ্গল আছে। এইখানেও কিন্তু অনুপম
এটা বোঝাই যাচ্ছে কারণ অনুপমের চরিত্রটাই এরকম ছিল যে অতি আদরে সে একেবারে ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয়েছিল। অপরিচিতা গল্পে কোন বাক্যটি উদ্দীপকের ভাবের? এটা হচ্ছে শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। এই কারণেই হচ্ছে এই লাইনটা বলা হয়েছে। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? রাশিয়া, এটা নিশ্চয়ই সবাই পেরেছ। এরপর দেখি যশোর বোর্ডে কি কি প্রশ্ন আছে। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটার ভাবগত তাৎপর্য হচ্ছে শুভ সময়। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলি এই পত্রিকায়। আর প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত এনেছে তার জন্য তিনি কাঁদেন। কাটা পেয়ে তারে ফুল করিদান ২৭ নম্বর। এটা দিয়ে বোঝানো হয়েছে পরোপকার, কৃতজ্ঞতা বোধ কিন্তু হবে না। কৃতজ্ঞতা বোধ তখনই হয় যখন অন্য মানুষও উপকার করে। পরিবারের সাথে সাজিক বালিত আছে, এরপরে একটা উদ্দীপক আছে এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এটা বসন্ত ঋতুর সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকও তাহারই পরে মনে কবিতায় যুগপৎ ভাবে ফুটে উঠেছে নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা এবং প্রিয়জন হারানোর বেদনা। এই ৩টাই হবে অ্যান্সার। ১৮ বছর বয়স কবিতা অনুসারে বয়সের আছে সমস্ত দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা, এটা অবশ্যই পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। শামসুর রহমানের কর্মজীবন শুরু হয় দৈনিক মর্নিং নিউজ এই পত্রিকায় কাজের মাধ্যমে। আমি কিংবদন্তির কথা বলছি। বিশুদ্ধতার প্রতীক হচ্ছে আগুন। ইতিহাস মনস্কতা, ঐতিহ্যপ্রিয়তা এই ২টা তো একই, অর্থাৎ এক হলে ২ আসবেই। আর সংগ্রামশীলতা এটাও অবশ্যই, যেহেতু হেঁটেছি এতটা দূর, এটা বলা হয়েছে, সংগ্রামের কথাই বলা হয়েছে। উদ্দীপক মূল বক্তব্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন পংক্তিতে ব্যবহার করা হয়েছে? সেইটা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষও এইরকম ছিল। লাল সাল উপন্যাসে রোগ আলো বয়সের ভার, এটা কিন্তু মজিদের প্রসঙ্গে এই লাইনটা আছে উপন্যাসে। আর মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে। কখন? যখন তারা ফসল ফলানোর চেষ্টা করে তখন তারা মেঠো হয়। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময়ে অসময়ে মিথ্যা কথা বলতে হয়। এইটা হচ্ছে মজিদ আসলে কেন এই কথা বলেছে। অস্তিত্ব রক্ষার প্রয়াস এবং আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। এদেশ থেকে এদেশকে ভালোবেসেছি সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ হচ্ছে নারায়ণ সিং এর। তাকে যখন মেরে ফেলা হয় তার এই শেষ সংলাপে এই লাইনটা এরকম ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলেও এরপর একটা উদ্দীপক আছে এবং এই উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের বাঙালি চরিত্রের যে দিকটা ফুটে উঠেছে সেটা হচ্ছে সুবিধাবাদী। উদ্দীপক এবং সিরাজউদ্দৌলা নাটকের মানুষগুলোর সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে স্বার্থবাদী এবং অদূরদর্শী। এই ২ টা হবে অ্যান্সার। কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? আচ্ছা, এইখানে কয়েকজন কয়েকভাবে বলছে যে কোনটাকে তারা শীর্ষ মুহূর্ত বলা হয়। আচ্ছা, শীর্ষ মুহূর্ত মানে হচ্ছে ক্লাইম্যাক্স, যেটা এই গল্প বা নাটকের ক্ষেত্রে থাকে বিশেষ করে, এবং যখন একটা কাহিনীর মোড় ঘুরে যায় বা সেখানে মানুষের দ্বন্দ্ব চরম পর্যায়ে যায়। তো আমার কাছে মনে হয়, আসলে মনে হয় না, এটাই হওয়া উচিত যে শম্ভুনাথ কর্তৃক যখন কন্যা সম্প্রদানে অসম্মতি জানায়, তখন কিন্তু এই গল্পের যে দ্বন্দ্ব সেটা একদম চরম আকার লাভ করে এবং ওটাই আসলে শীর্ষ মুহূর্ত। বাকি অ্যান্সার গুলো দেখো যে কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান আর মাতৃআজ্ঞার প্রসঙ্গ, এই ২ টা একেবারে শেষে হয়। ক্লাইম্যাক্স বা শীর্ষ মুহূর্ত কিন্তু কখনো শেষে হয় না। আর এই ২ টা প্রায় একই রকম, কাজে এই ২ টা হবে না। রেলগাড়িতে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ, এটা অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু সেইটা আসলে ঐরকম শীর্ষ মুহূর্ত না। বরং এই যে শম্ভুনাথ যখন অসম্মতি জানায় যে সে তার মেয়ে বিয়ে দেবে না, তারপরেই এই কথাসাহিত্যের যে দ্বন্দ্ব সেটা প্রকট আকার ধারণ করে এবং এর মোড়টা, কাহিনীর মোড়টা এখানেই ঘোরে। অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে নাটক। এরপরে আরেকটা উদ্দীপক আছে এবং উদ্দীপকের মৃদু চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য? এটা বিলাসী। এরপরে আছে উক্ত সাদৃশ্যর কারণ হচ্ছে ঘরে পর্যাপ্ত খাবার ছিল এবং সৎভাবে বাঁচার আকাঙ্ক্ষা 1 এবং 3। মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ হচ্ছে স্বার্থ সিদ্ধি। খুড়ার স্বার্থ ছিল ওই বাগানটাকে কেন্দ্র করে, সেটাই সে পাওয়ার চেষ্টা করত। হিংসা কিন্তু হবে না, স্বার্থ সিদ্ধি হবে। আপনার সত্যকে আপনার গুরু বলে জানা কি নয়? দম্ভ এবং অহংকার নয়, 1 এবং 3।
ভন্ডামি হবে না। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের প্রধান অন্তরায় হচ্ছে করুণা। অর্থাৎ মানুষ মানুষকে করুণা করে কখন? যখন সে মেনে নেয় যে আরেক পক্ষ ছোট। তো এই যে করুণা করে বলেই মানুষ আসলে মানব কল্যাণ করতে পারে না। সত্যিকার অর্থে যে মানব কল্যাণ লেখকের মতে সেটা হয় না। ২১ মানে মাথা নত না করা, এটি আবুল ফজলের কোন ধরনের রচনা? এইটি হচ্ছে প্রবন্ধ। আর উদ্দীপক আছে একটা, সুরাইয়া বিয়ের পর স্বামী কর্তৃক নির্যাতন হয় এবং মাসপিসি গল্পের কোন চরিত্রের মিল আছে? এখানে তোমরা যারা দিয়েছো আল্লাদি তারা কিন্তু ভুল করেছো। কারণ আল্লাদির কিন্তু সন্তান হয়ইনি। সন্তান হয়েছিল মাসি এবং পিসি। তার মধ্যে এই পিসি এই চরিত্রের পুত্র সন্তান হয়েছিল। মাসির কিন্তু কন্যা সন্তান হয়েছিল। অর্থাৎ মিলটা আসলে পিসির সাথেই হয়। পিসি আল্লাদিকে এরকম বলে যে, "আমাকেও খুব অত্যাচার করত। কিন্তু যখন খোকা কোলে এলো তখন তোর ফুপা মানে সে অনেক বদলে যায়।" এই কারণে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ পিসির সাথে এটার মিল আছে। উদ্দীপক ও মাসিপিসি গল্পে ফুটে উঠেছে নারী নির্যাতন এবং পুরুষতান্ত্রিক সমাজের চিত্র। ১ম ২ টা হবে। বিধবাদের করুণ অবস্থা কিন্তু হবে না। এবং এইখানে লক্ষ্য করো যে সাধারণত ক এ থাকে 1 এবং 2, এখানে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। 1 এবং 2 দিয়েছে খ এ। কাজেই এইটাও যারা খেয়াল করে দাগিয়েছ, তারাই বিচক্ষণতার পরিচয় দিয়েছ। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে? আমরা ঢাকা বোর্ডে দেখেছি যে এরকম একটা প্রশ্ন এসেছে যেখানে গেরিলা আক্রমণ হতে পারে। তবে এইখানে কিন্তু নুরুল হুদার দেশপ্রেম, এখানে কোনো কনফিউশন নেই। কেন নেই? কারণ হচ্ছে গেরিলা আক্রমণ এটার উল্লেখ যদিও বইয়ে আছে, কিন্তু এখানে কি জানতে চেয়েছে? অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে। অর্থাৎ তাৎপর্য শব্দটা আসলে তখনই ব্যবহার করা হয় যে যেটার আরো গভীর কোনো ব্যাখ্যা থাকে, অর্থ থাকে। এবং আমরা যদি এই পাঠ পরিচিতি দেখি তাহলে দেখো যে এখানে আছে যে সাহস ও দেশপ্রেম, এটার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে, অর্থাৎ তাৎপর্যময় প্রকাশ ঘটেছে। গেরিলা আক্রমণ থাকলেও এখানে কিন্তু সেটা ওরকম ভাবে আসে নাই। কাজেই এটার অ্যান্সারটা হবে এটাই, নুরুল হুদার দেশপ্রেম। এরপরে দিনাজপুর বোর্ডে অপরিচিত গল্পে কোন বয়সটা দৈর্ঘ্য? এটা অবশ্যই ২৭, সবারই হওয়ার কথা। চির উন্নত মামুশির কথাটি কিসের পরিচায়ক? এখানে অনেকেই হয়তো অন্যায়ের কাছে মাথা নত না করার এটা দিয়েছো, কিন্তু আমার কাছে মনে হয় হিমালয়ের মতো দৃঢ়তা এটা হবে। কারণ কবি যেখানে বলেছে চির উন্নত মামুশির, শির নেহারি আমার নতশির ও শিখর হিমাদ্রির। এই লাইনগুলোর মধ্যে কিন্তু কোথাও অন্যায়ের কথা বলা নেই বা অন্যায়ের প্রসঙ্গ তখনো আসে নাই। চির উন্নত মম শীল এটা কবি বলেছেন কারণ হচ্ছে তার মধ্যেও হিমালয়ের মধ্যে দৃঢ়তা আছে, সাহস আছে। সেই কারণেই এই লাইনটা বলা হয়েছে। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এইখানে কোনটা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে? মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণায়। উদ্দীপক ও মানব কল্যাণ প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ সেটা হচ্ছে 2 এবং 3, অর্থাৎ মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটায়, এটা 2 এবং 3 হবে। মুক্ত বুদ্ধির প্রসঙ্গটা এখানে আসেনি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কিভাবে? এটা সবারই হয়েছে আমি কনফার্ম। কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই। এই বিষয়টি প্রতিফলন ঘটেছে নিচের কোন লাইনে? শূন্য নদীর তীরে রোহিণী পড়ি একাই অপেক্ষা করছে। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়া। কোন কাব্যগ্রন্থটি আবুল জাফর ওবায়দুল্লাহ রচিত? 'সাত নঁড়ির হার'। আর একটা উদ্দীপক আছে পারুল এবং তার স্বামীর কথা বলা হয়েছে এবং উদ্দীপকের হামিদ তার লালসার উপন্যাসে মজিদের উভয় স্বার্থ রক্ষার উৎস হলো প্রতারণা, ধর্মভীতি এবং সরল গ্রামীণ জীবন। ৩ টাই হবে। উদ্দীপকের পারুলের সাথে লালসার উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে? অবশ্যই রহিমা হবে এটা অ্যান্সার। এরপর আছে কানাই ও তার সহযোগীদের ভ্যাবাচ্যাকা খাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য মাসিপিসির প্রতিবাদী চেতনা। তারা চিন্তা করে নাই মাসিপিসি এরকম প্রতিবাদ করবে। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে মানুষের সৃষ্ট কর্ম। ১৮ বছর বয়সে বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি। গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে জাগরণ চিন্তা। উদ্দীপক ও আলোচনা কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের শ্রেষ্ঠত্ব 1 এবং 3। ভাষা শহীদে ঝলকিত রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া। আর একটা উদ্দীপক আছে সাঈদকে নিয়ে এবং এইখানে হবে হচ্ছে বিপদের মুখে এ বয়স অগ্রণী। এটা মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে? ৪ বার। মহব্বতনগরে মানুষের জাহেল বলা হয়েছে কারণ যে তারা পীরের মাজার তারা অবহেলায় ফেলে রেখেছে। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী হচ্ছে তৎকালীন রক্ষণশীল সমাজ আর মৃত্যুঞ্জয়ের জ্ঞাতিখুড়ার ষড়যন্ত্র 1 এবং 2।
এরপরে আছে মাতৃস্নেহ, সন্তান, আচ্ছা। আবারও সেই অনুপমের প্রসঙ্গ এবং এইখানে কিন্তু মনে হতে পারে যে অনুপমের মাও হতে পারে, আবার অনুপমও হতে পারে। তো আমরা অনুপম এটাই দেওয়া উচিত। কারণ হচ্ছে অনুপমের মা তো অত প্রকটভাবে আসে নাই। আবার যারা অনুপমের মা দিয়েছ, তারা হয়তোবা এখানে দাম্ভিকতা দিয়েছ। এখন আমি জানি না যে যিনি প্রশ্ন করেছেন তার মনে যে কি ছিল? কারণ একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে মাতৃস্নেহ আর সন্তান ২ টার কথাই তো আছে। তো আমাদের তো অনুপম, অনুপমের মা আসলে ২ টাই কিন্তু এখানে যৌক্তিক। তবে আমার ধারণা অনুপম এইটাই হয়তোবা প্রশ্নকর্তা সঠিক হিসেবে আ অ্যান্সার শিট তৈরি করেছে এবং সেক্ষেত্রে এখানে যদি অনুপম হয় তাহলে কিন্তু এইখানে অ্যান্সার হবে ব্যক্তিত্বহীনতা। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? ১৮৯৯ আর আব্দুল সাত্তার মৃধা উনি ছিলেন জিওগ্রাফির প্রফেসর। মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই। এখানে চারিত্রিক পরিবর্তন। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিতে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে মীর জাফরের প্রতি অনাস্থা। কারণ হচ্ছে এই লাইনটা যে অংশে আছে নাটকের সেটা একটু দেখো যে ক্লাইভ তাকে বলেছে যে, "আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদেরও পথে বসাবেন না।" তা কি বিশ্বাস করা যায়? অর্থাৎ সে মীর জাফরকে বোঝাতে চায় যে, "আপনারা আজকে নবাবের সাথে যেরকম বিশ্বাসঘাতকতা করছেন, কালকে হয়তোবা আমাদের সাথেও করবেন।" অর্থাৎ মীর জাফরের প্রতি এই আশঙ্কাটা ছিল, অনাস্থাটা ক্লাইভের ছিল। যে কারণে এই লাইনটা যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি এটা ক্লাইভ বলেছে। অর্থাৎ মীর জাফরের প্রতি অনাস্থা। এটা অনেকেই হয়তো ১ম টা দিয়েছ নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। এটা কিন্তু হবে না। চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময়। এটা কেন? কারণ হচ্ছে তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ। এটাও হয়তো তোমাদের অনেকের কনফিউশন আছে। সে কারণে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে উপন্যাসে এক জায়গায় বলা আছে যে, "এই বিচিত্র দুনিয়ায় যারা দর্জনের চেয়ে বেশি জানে ও বোঝে, তারা হচ্ছে রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে। তাদের কদর প্রচুর।" এই যে লাইনটা, এইখান থেকে কিন্তু তোমাদের বুঝতে হবে যে পরের লাইনেই আছে যে, "শালুতে ঢাকা মাছের পিঠের মতো চিরনীরব মাজারটি তাদের কাছে রহস্যে আবৃত।" অর্থাৎ আগের লাইনের সাথে এটা এই কারণে বলা হয়েছে যে, যারা বেশি জানে ও বোঝে, তাদের কাছে হয়তোবা রহস্যটা এত বেশি না। কিন্তু তারা জানে না বলেই, এই কারণেই তাদের কাছে এই মাজারটা রহস্যে আবৃত। কারণ তারা জানে না, অজ্ঞ মানেই হচ্ছে তারা জানে না। অর্থাৎ ঘ হবে অ্যান্সার। তাহারই পরে মনে কবিতার গঠনরীতি কোন বৈশিষ্ট্য? এটা নাটকীয়, বারবার এটা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? কবির ভক্ত। এরপরে দেখা যাক বরিশাল বোর্ডের কি অবস্থা? এখানে অনেকগুলো দাগানো আছে কারণ আমি এটা অনলাইন থেকে কালেক্ট করেছি। দাগানোই ছিল। এর মধ্যেও ২-১ টা সমস্যা আছে যেগুলো বলব। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে উপলব্ধি। এটা ঠিক আছে। তারপরে হচ্ছে উদ্দীপক আছে একটা। এরপরে জনপ্রিয় সাহিত্য মহুয়া পালার প্রসঙ্গ এবং সেইখানে বিলাসী গল্পের চেতনাগত যে দিকটির ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে নিষ্ঠুরতা। অনুচ্ছেদের সাথে বিলাসী গল্পের যে দিকটির সাদৃশ্য আছে। আচ্ছা এইখানে কিন্তু নারীর প্রতি অবমাননা এটা হবে না। হবে না কারণ হচ্ছে এই যে মহুয়া পালার কথা বলা হয়েছে। মহুয়া পালায় কি হয়েছে? তার প্রতি কিন্তু এখানে কোনো অবমাননা করা হয় নাই। কাজেই বিলাসীকে যে অবমাননা সহ্য করতে হয়েছে, মহুয়াকে সেই অবমাননা সহ্য করতে হয় নাই। বরং এখানে যে নদের চাঁদের প্রসঙ্গ আছে তাকেই অবমাননা করা হয়েছে। কাজে বাকি যে ২ টা কুসংস্কার যে উঁচু জাত, নিচু জাত এই সেই এটা হবে। তো এই ২ টা হবে অ্যান্সার অর্থাৎ 2 এবং 3। তানি বুঝি তুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তিটি প্রকাশ করেছে মজিদ। অপরাজিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু দাদা। সরি হি ইজ নট এ প্রফেসর এটা হচ্ছে আফাজ আহমেদের উক্তি। খড় পরশা বলতে বোঝানো হয়েছে ধারালো বর্ষা। মিলিটারি নুরুল হুদাকে সাথে নিয়ে যায় কারণ হচ্ছে মিসক্রিয়েন্ট তার নাম বলেছে। প্রশ্নগুলো কিন্তু খুবই অস্পষ্ট। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে। তবে বলছি যেহেতু আর তোমাদের তো প্রশ্ন আছে, একটু কষ্ট করে শুনে নিও। কৃষকের গীত এবং হাসি ভালো লাগে না মজিদের। এটার যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে আধিপত্য হারানোর ভয়। আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মায়ের কথা, ভাইয়ের কথা, স্বপ্নের কথা ৩ টাই কিন্তু হবে। লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়? ১৯৬৭ স্বার্থপর গ্ল্যাডিয়াস
স্বামীর সাথে হাত মিলিয়ে হ্যামলেটকে হত্যা করে। এখানে হ্যামলেট হচ্ছে সিরাজউদ্দৌলার মতো। মীর জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ক্ষমতালোভী, কূটকৌশলী এবং সুযোগ সন্ধানী ৩ টাই হবে। এরপর আছে ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বের নিঝুম এই চরণটিতে প্রকাশ পেয়েছে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা। মাসিপিসি গল্পে পেটি বাঁধা এটা হচ্ছে বদ্য। আর মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ হচ্ছে আল্লাদি দায়িত্বটা যখন তাদের কাঁধে পড়ে। ভাব শুরু হয় যখন ব্যবসা শুরু করে কিন্তু সেটা গভীর হয় আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ার পরে। সিকান্দার আবু জাফরের জন্মস্থান সাতক্ষীরা, তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের মূল্যের কথা। যাত্রা শুরুর আগে কাজী নজরুল ইসলাম সালাম জানিয়েছেন তার সত্যকে। ব্রিটিশ শাসন অতিষ্ঠ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা উদ্দীপক আছে এবং সেইখানে প্রীতিলতা ওয়াদ্দেদার আছে। এখানে আমার কাছে মনে হয় তারুণ্য, সর্বনাশের অভিঘাত, আত্মত্যাগ ৩ টাই হবে। কারণ হচ্ছে সর্বনাশের অভিঘাত। কারণ সর্বনাশটাকেও মেনে নেওয়ার যে একটা বিশেষত্ব আছে প্রীতিলতার মধ্যে, যে সে জানে যে এই কাজটা করলে তার সর্বনাশ হবে এবং এই সর্বনাশটা তার হয়েছে। তার যে তারুণ্য, আত্মত্যাগ এই সবকিছু কিন্তু ১৮ বছর বয়সেও ছিল, প্রীতিলতার মধ্যেও আছে। উক্ত বিষয়টি নিচের কোন পংক্তিতে ফুটে উঠেছে? এটা হচ্ছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোপে আত্মাকে শপথের কোলাহলে। এইটা হবে। ১ম টা কিন্তু হবে না। ১ম টা শুধু ভালো কাজের কথা বলা হয়েছে বা আত্মত্যাগের কথা বলা হয়েছে। কিন্তু এই লাইনে আছে দেখো, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। প্রীতিলতাও যেরকম প্রাণ দিতেও পারে, নিতেও পারে এবং আত্মাকে শপথের মধ্যে সমর্পণ করেছিল। ১৮ বছর বয়সেও কিন্তু এই সেম জিনিসটাই করে। তাহারই পরে মনে কবিতাটি এটা হবে নাট্যগুণ সম্পন্ন এবং সংলাপ নির্ভর ২ এবং ৩। শেষের কবিতা কোন ধরনের রচনা? এটা উপন্যাস। প্রতিদান কবিতায় কাঁটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ হচ্ছে অনিষ্টকারীর কল্যাণার্থে। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা। মানব কল্যাণ কথাটি যে অর্থ ব্যবহার হয়ে থাকে সস্তা এবং মামুলি 1, 2। ওগো কবি রচিয়া লহনা আজো গীতি, কবি কে? পণ্ডিত কোন? বসন্ত বন্দনা। আর অভিশাপ রথের সারথি বলতে বোঝানো হয়েছে অন্যায়ের প্রতিবাদ এটা। ফরাসি ডাকাত আর ইংরেজরা অতি সজ্জন ব্যক্তি। সিরাজের উক্তি মহম্মদনগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে। এগুলো সহজেই আছে। এরপরে চট্টগ্রাম বোর্ডে মাসিপিসি গল্পে আল্লাদির দিকে কে ছলো ছলো চোখে তাকায়? রহমান। আর একটা উদ্দীপক আছে, ২য় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মান বাহিনী এখানে হচ্ছে মনসুন বা বর্ষাকালের কথায় এই রাশিয়ার উইন্টারের সাথে তুলনা করা হয়েছে। উপর্যুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেল ভূমিকায় অবতীর্ণ হয়েছে? শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে। বিজয় কবিতায় কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা। বিজয় কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের প্রকাশ হয়েছে? এটা হচ্ছে আমি পথিক, কবির গভীর রাগিণী। আচ্ছা, এই পেজটা মনে হয় উদ্ভাসের সলভ করে দেওয়া একটা পেজ। যাই হোক, আ উদ্দীপকে আরেকটা উদ্দীপক আছে মাহতাব তার জীবদ্দশায়। প্রশ্নটা হচ্ছে উদ্দীপক মাহতাব সাহেবের কীর্তি সোনাতরী কবিতায় কিসের সঙ্গে তুলনীয়? সোনার ধান। উদ্দীপক ও সোনাতরী কবিতায় কোন ভাব ফুটে উঠেছে? এটা হচ্ছে কালের গ্রাসে জীবনযাপন বিলীন হয়ে যায়, পৃথিবীতে বেঁচে থাকে মানুষের সৃষ্ট কর্ম এবং মহাকাল মানুষকে আপন করে নেয় না। ৩ নাম্বারটা কিন্তু হবে না। অর্থাৎ 1 এবং 2 এই ২ টা হবে। এখানে ভুল দেওয়া আছে। প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে হচ্ছে অপকারীর উপকার করার কথা। তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী এটা সবাই পেরেছ। তাহারই পরে মনে কবিতায় বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব কেন? নীরব হচ্ছে ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবা ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন। এরপর আরেকটা উদ্দীপক আছে, জীবনের আবেগ বুঝিতে না পারি যারা উদ্ধত শির লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধুনীল। আচ্ছা, এইটা হবে হচ্ছে ১৮ বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এই ২ টা লাইন। উদ্দীপকে ১৮ বছর বয়স কবিতার কোন ভাবটি প্রকাশ হয়েছে? এটা হচ্ছে গতিশীলতা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া চেতনার প্রতীক। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কমল বন তছনছ হচ্ছে। এটা হচ্ছে মানবিকতা, সুন্দর কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে। জয়তুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলী হোসেন বংশের প্রদীপ জ্বালানোর জন্য আচ্ছা, এটা হচ্ছে মজিদের কথা বলা হয়েছে এখানে। উদ্দীপক ও লালসালু উপন্যাসে আমাদের সমাজ ব্যবস্থায় কোন দিকটি ফুটে উঠেছে? বহু বিবাহ। কলমা জানো মিয়া লালসালু উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল? দুদু মিয়াকে উদ্দেশ্য করে। সিরাজউদ্দৌলা নাটকের ১ম অঙ্কের ১ম দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ।
নবাবের কোনো ক্ষমতা নেই। সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভের একথা অর্থ হচ্ছে নবাব শাসক হিসেবে দুর্বল এবং নবাবের নিকটজনেরা অবিশ্বস্ত। ২ নাম্বার কিন্তু হবে না। নবাবের অস্ত্রশস্ত্র যথেষ্টই ছিল বরং ক্লাইভের চেয়ে বেশিই ছিল। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি হচ্ছে মোহাম্মদী বেগের অপরিচিতা গল্পে কথকের নাম অনুপম। আমার কর্ণের গহনা আমি চুরি করিব একথা যারা মনে করে তাদের হাতে আছে এটা হবে হচ্ছে শম্ভুনাথের আত্মমর্যাদা বোধ, ছেলে কন্যা রাসমণিকে ভালোবেসে, বিলাসী গল্পে কোন চরিত্রে সাদৃশ্য আছে? মৃত্যুঞ্জয়। উদ্দীপকের সৌরভকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা কোন দিকটা প্রকাশ পেয়েছে? এইটা হচ্ছে কি হবে তোমাদের কাছে কি মনে হয় বলো তো? কুসংস্কার এবং অনুদারতা ২ টাই কিন্তু সঠিক অ্যান্সার। কেন? কারণ হচ্ছে অনুদারতা মানে হচ্ছে উদার না। উদার হয় কখন? মানুষ যখন সবকিছু মেনে নিতে পারে যে ঠিক আছে ও বড়লোক, ও গরিব, ওরা বিয়ে করেছে, এটা কোনো সমস্যা নেই যেহেতু ২ জন ২ জনকে পছন্দ করে। এটাকে বলে উদারতা। যেহেতু তারা মানতে পারে নাই সেটা হচ্ছে অনুদারতা। আবার একই সাথে কুসংস্কার এটাও কিন্তু আছে। ওই যে ভিন্ন জাতে বিয়ে করা যাবে না। এটা তো অবশ্যই কুসংস্কার। কাজেই কুসংস্কার, অনুদারতা ২ টাই ঠিক। তবে আমি জানি না যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন তার মনে কি ছিল সেটা তিনিই ভালো বলতে পারবেন। তোমরা কোনটা অ্যান্সার করেছো এটা জানিও। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনার ফসল। মানব কল্যাণ প্রবন্ধের মতানুসারে ইসলামের নবী ভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিলেন। এটা ১, ২, ৩ ৩ টাই সবাই পেরেছ আশা করি। অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিকে কাজে লাগালেই বড় কিছু অর্জন করা সম্ভব হয়। তাই দেশ দশের উন্নতির জন্য আমাদের কাজে আসবে। আচ্ছা, আমার পথ প্রবন্ধে কোন ভাবের সাদৃশ্য আছে? এটা হচ্ছে অবশ্যই আত্মনির্ভরতা। উদ্দীপকের সঙ্গে উপযুক্ত সাদৃশ্য আমার পথ প্রবন্ধে কোন বাক্যে ফুটে উঠেছে? আমার কর্ণধার আমি। মাসিপিসি গল্পে মাসিপিসি কেন কাচারি বাড়ি যেতে রাজি হয়নি? আল্লাদি নিরাপত্তার শঙ্কায়। তারা জানতো যে তারা কাচারি বাড়ি গেলে আল্লাদিকে তুলে নিয়ে যাওয়া হবে। এই কারণে তারা রাজি হয়নি। এই ছিল আমি চেষ্টা করেছি যে আমি অরিজিনাল বই থেকে খুঁজে, খুঁজে অ্যান্সার গুলো বের করার। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কার কয়টা হলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগেরগুলো নিয়ে চিন্তিত না হয়ে পরেরগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।